দর্শক স্বাগত জানাচ্ছি একাত্তরের মুখোমুখি অনুষ্ঠানে। সাথে আছে আমি শফিক আহমেদ। ৭৩ বছর আগে ১৯৫২ সালের এই দিনে রাষ্ট্রভাষা বাংলা চাই সেই আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন, অর্থাৎ জীবন দিয়েছেন আবুল বরকাত, আব্দুল জব্বার, রফিকুদ্দিন আহমদ, আব্দুস সালাম, শফিউর রহমান। তাদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষা আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি পেয়েছে। বাংলা ভাষাকে সার্বজনীন ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে বাংলা একাডেমি এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কী ধরনের উদ্যোগ নিয়েছে, এসব নানা বিষয়ে আমাদের একাত্তর টেলিভিশন স্টুডিওতে আজ কথা বলতে উপস্থিত আছেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান এবং আছেন বাংলা একাডেমির যিনি পরিচালকের দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন ধরে। তার অনেকগুলো পরিচয় থাকলেও তার মূল পরিচয় বাংলা একাডেমির পরিচালক ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। একই সাথে গীতি কবি শহীদুল্লাহ ফরাজি, যিনি একেধারে আমরা বলতে পারি যে চলমান অনেক বিষয়ের উপর, গণতন্ত্র, নির্বাচন, বাংলা ভাষা, কবিতা, এমনকি তার রচিত তার গীতিকারে অনেক বড় বড় শিল্পী তৈরি হয়েছেন, গায়ক তারা গেয়েছেন। এইসব বিষয়ে আমরা আলোচনা করব এবং একই সাথে এই একাত্তরের মুখোমুখি অনুষ্ঠানে অনলাইনে যুক্ত থাকবেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুম এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির প্রাক্তন পরিচালক এবং ধ্রুব পদ প্রকাশনের স্বত্বাধিকারী মোহাম্মদ আবুল বাশার ফিরোজ। দর্শক, আমরা এই পর্যায়ে শুরুতেই আলোচনায় আসতে চাই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান আপনার কাছে। শুরুতে যেটা জানতে চাই যে বাংলা ভাষাকে সার্বজনীন করা, একই রকমভাবে বাংলা ভাষার যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের আপনি মহাপরিচালক, আপনার দায়িত্ব নেওয়ার প্রায় ৬ মাস পূর্ণ হতে চলেছে, পূর্ণ হয়নি, এখনো হতে চলেছে, আর হয়তো কয়েকদিন বাকি আছে। কতটুকু এগোতে পেরেছেন? আমি প্রথমেই ভাষার মাসে স্মরণ করছি ৫২ ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ৫২ ধরে ৭১ পেয়েছি আমরা, ৭১-এর স্বাধীনতায় যারা মৃত্যুবরণ করেছেন এবং ২০২৪ সালের জুলাই গণবিপ্লবে যারা নিহত হয়েছেন তাদের শ্রদ্ধা জানাই আত্মার প্রতি, তাদের পরিবারের প্রতি শোক সন্তপ্ত পরিবার সমবেদনা জ্ঞাপন করছি। একই সাথে আপনি যে প্রশ্নটা করলেন যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কত দূরে এগোচ্ছে, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কাজ হচ্ছে ভাষা নিয়ে গবেষণা করা। পৃথিবীর যত ভাষা আছে সেই ভাষাগুলো নিয়ে গবেষণা করা এবং গবেষণা করে সেই ভাষাগুলো কীভাবে পুনরুজ্জীবন করা যায়, অথবা যে ভাষাগুলো হারিয়ে যাচ্ছে অথবা যে ভাষাগুলো হুমকির সম্মুখীন প্রান্তিক পর্যায়ে চলে গেছে সেই ভাষাকে ফিরিয়ে আনার যে প্রচেষ্টা, সেইটি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট করে থাকে। এর মধ্যে কাজ হয়েছে বলতে আমরা কিছু তালিকা করেছি যে ভাষাগুলো বাংলাদেশে বিশেষ করে ৪১টি ভাষা, আমরা বলছি বাংলা সহ ৪১টি ভাষা, অর্থাৎ ৪০টি ভাষা হল ক্ষুদ্র নৃগোষ্ঠীর। এর মধ্যে ১৪টি ভাষা কিন্তু বিপন্ন অবস্থায় আছে। এই যে বিপন্ন অবস্থায় ভাষাগুলো, সেই ভাষাগুলো নথিবদ্ধ করা, গবেষণা করে তার আগে এতদিন ধরে, অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠার পর থেকে, বিশেষ গত ১৫.৫ বছরে, তাহলে কি হয়েছে? ১৫.৫ বছরে কাজ হয়নি তা না, কাজ হয়েছে অবশ্যই। এখানে বিভিন্ন ধরনের প্রজেক্ট নেওয়া হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে বাংলাদেশের নিয়ে ভাষাগুলির সমীক্ষা। সেখানে যদিও পূর্ণাঙ্গ বই বের হয়নি, সেখানে একটি মাত্র বই বের হয়েছে, সেটি আরও কাজ করার সুযোগ আছে ওখানে। এছাড়া পকেট অভিধান বিভিন্ন ভাষায় ১৬টি ভাষার পকেট অভিধান বের হয়েছে। এভাবে আন্তর্জাতিক মাতৃভাষা কাজ করেছে, যেমন মাতৃভাষা পিডিএফ বের করেছে, পৃথিবীর ভাষাগুলো সেখানের একটা আলোচনা আছে। বিভিন্ন পুস্তক প্রকাশনা হয়েছে।
এর পাশাপাশি অনুবাদ হয়েছে। আমি দায়িত্ব নেওয়ার পরে এবার বিশ্ব সাহিত্যের সেরা গল্প নামে পৃথিবীর বিখ্যাত লেখকের 14টি গল্প আমরা অনুবাদ করেছি এবং এটি একটা বড় কাজ হয়েছে। পর্যায়ক্রমে আপনার কাছে আরও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের যেসব কাজ এরই মধ্যে আপনি করেছেন গেল 6 মাসে, এবং এই পর্যায়ে আলোচনায় আসতে চাই বাংলা একাডেমির পরিচালক ডক্টর মোহাম্মদ হারুন রশিদ। আপনার কাছে মূলত আপনার কাছে অনেকগুলো প্রশ্ন আছে, কিন্তু বাংলা একাডেমি আজ থেকে ঠিক 69 বছর আগে প্রতিষ্ঠা হওয়ার সময় যে ধরনের লক্ষ্য মানে উদ্দেশ্য নিয়ে এই প্রতিষ্ঠানটি শুরু হয়েছিল, আপনি সেখানে কর্মরত দীর্ঘদিন ধরে এখন পরিচালকের দায়িত্ব পালন করছেন। কি অর্জন আজকের দিনে বলবেন বাংলা একাডেমির? ধন্যবাদ ৭১ টিভি শ্রোতা এবং দর্শককে এবং আপনাকে। আমি প্রথমেই আমার শ্রদ্ধা নিবেদন করছি যারা 1952 সালে এদেশের রাষ্ট্রভাষা বাংলা করার জন্য যারা শাহাদাত বরণ করেছেন সেই সমস্ত বীর ভাষা সৈনিকদের প্রতি, এবং যারা কালে কালে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভাষা এবং মর্যাদা রক্ষার জন্য যারা এই পর্যন্ত জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তাদের আত্মার প্রতি আমি বিধি আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। এবং সর্বশেষ 2024 আমাদের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান সফল বিপ্লব হলো, এখানে যারা আত্মহতি দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য শুরু করতে চাচ্ছি। আপনারা জানেন যে বাংলা একাডেমি একটা বিশাল উদ্দেশ্য নিয়ে এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করা হয়েছিল। আমরা জানি যে 1948 সাল থেকেই মূলত ভাষা নিয়ে আমাদের আন্দোলন শুরু হয়। যখন তৎকালীন পাকিস্তান গভর্নমেন্ট যখন পাকিস্তানের রাষ্ট্রভাষা একমাত্র উর্দুই হবে এই যখন ঘোষণা দিলেন, তারপর থেকেই এদেশের বাঙালি জনগণ বিক্ষোভে ফিরে পড়লো, বিদ্রোহে ফিরে পড়লো যে আমাদের মাতৃভাষায় আমরা কথা বলবো, আর আমরা সংখ্যাগরিষ্ঠ, আমাদের পাকিস্তানের জনসংখ্যা আমরা সংখ্যাগরিষ্ঠ, আমাদের ভাষা কেন রাষ্ট্রভাষা হবে না, উর্দু কেন হবে? অথচ উর্দু ভাষা কিন্তু পাকিস্তানের এখনও পর্যন্ত 7% বা 8% লোকের ভাষা কিন্তু মাতৃভাষা উর্দু, এবং 1952 সালে বা 48 সালে তখন কিন্তু 2% বা 3% ভাষা ছিল কিন্তু উর্দু। তো সেই ভাষা কেন রাষ্ট্রভাষা হবে? তো আমাদের এই বঙ্গের ইস্ট পাকিস্তান তৎকালীন আমাদের এই দেশের জনগণ অত্যন্ত সচেতন থাকার কারণে আমরা সঠিক প্রতিবাদ করতে পারি। আপনার কাছে প্রশ্ন ছিল যে বাংলা একাডেমি 69 বছর আগে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল, আজকে 73 বছর পরে এসে মানে ভাষা আন্দোলনের 73 বছর, আমি ওই দিকেই বলার জন্য যাচ্ছি যে এইটা এই পর্যায়ে 48 সাল থেকে আন্দোলন শুরু হলো আমাদের মাতৃভাষার জন্য। এক পর্যায়ে 1954 সালে যখন যুক্তফ্রন্ট সরকার যখন ইলেকশন করবেন, তাদের নির্বাচনী ইশতেহারে 21 দফা নির্বাচনী ইশতেহারে 16 নম্বর দফা ছিল, যদি আমরা রাষ্ট্র ক্ষমতা লাভ করি তাহলে আমরা বাংলা ভাষার চর্চা, এর বিকাশ, সংরক্ষণ, প্রচার প্রসারের জন্য আমরা একটি প্রতিষ্ঠান গড়ব, সেই প্রতিষ্ঠানের নাম হবে বাংলা একাডেমি। তো আমরা জানি যে সেই নির্বাচনী ইশতেহার আবুল মনসুর আহমেদ উনি তৈরি করেছিলেন, এবং নির্বাচনের পরে যুক্তফ্রন্ট জয়ী হয়ে বাংলা একাডেমি প্রতিষ্ঠা করেন 1955 সালের 3রা ডিসেম্বর। তো আমাদের পথ চলা সেই 1945 সালের 3রা ডিসেম্বর থেকে, এবং এর প্রতিষ্ঠার 2 বছর পরে 1957 সালে বাংলা একাডেমির প্রথম যে পত্রিকা বের হয় সেটা হচ্ছে বাংলা একাডেমি পত্রিকা, যে পত্রিকাটা এখনও চলমান প্রকাশিত হচ্ছে। আমি ওই পত্রিকার বর্তমান সম্পাদক, এবং প্রথম যে বইটি বের হয় সেটা হলো ওই বছরই জুন মাসে লাইলি মজনু প্রথম বইটা প্রকাশিত হয়। তো 1951 সাল থেকে 1971 সাল পর্যন্ত 317টি বই প্রকাশিত হয় পাকিস্তান পিরিয়ডে। এরপর আমরা যখন স্বাধীনতা লাভ করি 1972 সাল থেকে 24 সাল পর্যন্ত প্রায় 6405টি গ্রন্থ প্রকাশিত হয়, এবং এখনো পর্যন্ত আমরা বলতে পারি যে স্বাধীনতা লাভের পরে আমাদের সবচেয়ে লাভ আমাদের এটা হয়েছে, উপকার হয়েছে আমাদের জাতির জন্য, যে বাংলা ভাষা সাহিত্য গবেষণার জন্য বাংলা একাডেমি তার যথাযথভাবে ভূমিকা পালন করতে পেরেছে। আসবো আপনার কাছে। তারপরে গত 15 বছর কি হয়েছে, দুদক দুর্নীতি দমন কমিশন কেন প্রতিষ্ঠার পর বাংলা একাডেমিতে অভিযান পরিচালনা করতে গিয়েছিল, আসবো আপনার কাছে। এরপর যে আলোচনা করতে চাই একেবারে তরুণ প্রজন্ম বলেন 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা, আমরা তাদের প্রতি আমরা বলবো যে তাদের যে অবদান, আত্মত্যাগ, সে আত্মত্যাগ তারা করেছেন। একই রকমভাবে যারা আহত নিহত আছেন তাদের প্রতিও দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুক, আবার তারা স্বাভাবিক জীবনে তাদের
কিন্তু আপনি শহীদুল্লাহ ফরাজি বাংলায় কবিতা লেখেন, বাংলায় গীতিকার গান লেখেন, আপনার লেখা গান গেয়ে বিখ্যাত শিল্পীর আবির্ভাব ঘটেছে আমাদের দেশে। তো আপনি বাংলাকে সার্বজনীনভাবে, যেহেতু আপনি নিজেই বাংলায় লেখেন, বাংলায় বলেন, বাংলাকে কি সার্বজনীন করতে পেরেছে বাংলা একাডেমি বা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট? যদিও এটি কাজ নয়, বাংলা একাডেমির কাজ এটি অনেকটি। যেমন ভাষা আন্দোলনের এই দিবস আসলেই আমরা বলি যে হ্যাঁ, আদালতের রায় কেন বাংলায় হয় না, এরকম নানান আমাদের পোস্টার, ব্যানার, প্রতিষ্ঠানের নামের ক্ষেত্রে কেন বাংলায় লেখা হয় না। কিন্তু এরপরেই কিন্তু আগামীকাল থেকে কিন্তু সেটি আবার নাই হয়ে যায়, সেই দাবি কথা। প্রথমত ধন্যবাদ জানাই ৭১ টিভিকে, আমাদের তিনজনকে আজকে কথা বলার সুযোগ দিয়েছেন। এই কথা বলার সুযোগের জন্যে ৫২, ৭১-এর পরে আমাদের এই জুলাই গণহত্যায় যারা জীবন দিয়েছেন তাদের কারণে আজকে আমরা কথা বলতে পারছি। তারা জীবন বিপন্ন করেছেন, আমাদের কথা বলার সুযোগ দিয়েছেন। তারা জীবনের পরিসমাপ্তি করেছেন, আমাদেরকে জীবনে শুরু করতে সুযোগ দিয়েছেন। তারা নির্বাক হয়েছেন, আমাদেরকে সবাক করেছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, নয়তো আজকে এই মঞ্চে আমাদের কথা বলার সুযোগ হতো না। প্রথমত বাংলা ভাষাকে কেন্দ্র করে ৫২ সালের যে ঘটনা, সেটা কিন্তু আমাদের বাঙালি জাতীয়তাবাদের একটা বাতিঘর। সেই শানিত চেতনাই কিন্তু আমাদের একত্র সংগঠিত করেছে। সেই শানিত চেতনাই কিন্তু আমরা ২৪কে সংগঠিত করেছে। অর্থাৎ অন্যায়ের প্রতিবাদ করা, বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানো, ন্যায়ের পক্ষে থাকা, মানুষের পক্ষে থাকা, মানবতার পক্ষে থাকা, এই যে শক্তি আমাদের এই যে সমসাময়িক কালে যে আমরা দেখলাম, এবং কারা প্রাণ দিয়েছে, একেবারেই তরুণ। আমরা একজন বড় মাপের লেখক প্রাণ দিইনি, আমরা একজন বড় মাপের শিল্পী প্রাণ দিতে পারিনি। অর্থাৎ আমাদের নৈতিক সাহস এই পর্যন্ত ছিল না যে একটি রাষ্ট্র ক্রমাগতভাবে ব্যক্তিগত হয়ে গেল, একটি রাষ্ট্র ক্রমাগতভাবে পারিবারিক হয়ে গেল, একটি রাষ্ট্রের ইতিহাস একটা পরিবারের ইতিহাস হয়ে গেল। আর একটি রাষ্ট্রের ১৮ কোটি মানুষ তিনটে নির্বাচনে ভোট দিতে না পেরে প্রত্যেকে কৃতদাস হয়ে গেল। কিন্তু একটা স্বাধীন দেশকে ক্রমাগত কৃতদাসে পরিণত করার পরও আমরা রুখে দাঁড়াতে পারিনি। ১৫ বছর লেগেছে কাদের? তাও তরুণদের জীবনের বিনিময়ে আমরা পারিনি। এই যে আমরা যে ৭১-এর চেতনা, আমরা বলি ৫২-এর চেতনা আমরা গ্রহণ করেছি। কি চেতনা গ্রহণ করেছি? যখন রাতে ভোট হয়ে যাচ্ছে, কেন আমরা পরের দিনই দাঁড়াতে পারিনি যে এই রাষ্ট্রের জন্য তো স্বাধীনতা না? যখন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে যাচ্ছে, কেন আমরা দাঁড়াতে পারিনি যে এইটার জন্য তো স্বাধীনতা না? তাহলে আমরা স্বাধীনতা, ভাষা আন্দোলনের যে শিক্ষা, অন্যায়ের প্রতিবাদ করা, স্বাধিকারের জন্য লড়াই করা, স্বাধীনতার জন্য লড়াই করা, কারণ আত্মমর্যাদা বিনষ্ট হয়। ভোটাধিকার না থাকলে একটা নাগরিকের আত্মমর্যাদাই থাকে না। তো একটা নাগরিককে ক্রমাগতভাবে আমরা প্রভুত্বের অধীনে নিয়ে গেলাম, কর্তৃত্ববাদী শাসনের অধীনে নিয়ে গেলাম। আমার কথা বলার স্বাধীনতা বিনষ্ট হয়ে গেল, কিন্তু আমরা রুখতে পারলাম না। তাহলে কিন্তু ১৫ বছর আমাদের আজকে দেখেন, আমাদের সমসাময়িককালে বেলারুশে গণঅভ্যুত্থান হয়েছে, ৭ থেকে ৮ জন মারা গেছে, শাসক পালিয়ে গেছে। আমাদের শ্রীলঙ্কার রাজাপাকসে পালিয়ে গেছেন, ৮ জনও মারা যায় নাই। আর আমার এনে কয়েক হাজার লোক মারা যাওয়ার পরে শাসক দল মনে করছিল যে আরও টিকে থাকতে হবে। চিন্তা করে দেন যে স্বৈর শাসকরাও ৮-১০ জন লোক মারা যাওয়ার পর চিন্তা করতে পারে না যে আমার ক্ষমতা থাকা যাবে। আর আমার এনে কয়েক হাজার লোক মারা যাওয়ার পরও শাসকরা চিন্তা করছে আমার ক্ষমতা থাকা যাবে। তাহলে আমাদের এই দুর্বলতাটা, যে আমরা যে অন্যায় যে সহিষ্ণু হয়েছিলাম, আমরা যে সত্য মিথ্যাকে একাকার করে ফেলেছিলাম, আমরা যে ন্যায়কে পরিত্যাগ করেছিলাম, আমরা যে অধিকারকে পরিত্যাগ করেছিলাম, সেই দুর্বলতার কারণে আমার দেশে গত ১৫ বছর স্বৈরশাসন থাকতে পেরেছে। আমার প্রশ্ন ছিল আপনার কাছে যে বাংলাকে সার্বজনীন করার ক্ষেত্রে বাংলা একাডেমিতে একটা বড় ভূমিকা পালন করার কথা, গেল ১৫ বছরে তার কতটুকু দৃশ্যমান আপনি দেখতে পেয়েছেন? আমি এই জিনিসটা দেখি যে আমরা রাষ্ট্রটাকেই গণমুখী করতে পেরেছিলেন কিনা। রাষ্ট্রের চরিত্রের সাথে বাংলা একাডেমি সম্পর্ক জড়িত। রাষ্ট্রটাই যদি গণমুখী না হয়, রাষ্ট্রটাই যদি জনগণের না হয়, রাষ্ট্রটাই যদি বাংলার না হয়, তাহলে সেই রাষ্ট্রটা বাংলা একাডেমি শুধু একা পারবে না। হয়তো বাংলা একাডেমির নির্দিষ্ট দায়িত্ব আছে। আপনি দেখেন যে আমার দেশের রাষ্ট্রভাষা বাংলা, বাংলা রায় দিতে হবে। এটা একজন বিচারক জানেন, বিচারকরা তো উচ্চতম নৈতিক অধিকারী। একজন বিচারক কি পদত্যাগ করেছেন যে আমি বাংলা ভাষা? ১৫ বছরে সে ধরনের কোনো ঘটনা আমরা দেখি যদি না। আমরা স্বাধীনতার পরে দেখেন একজন বিচারক, আমার তো বিচারক আমরা কাকে? সমাজের উচ্চতম নৈতিকতার অধিকারী, সেই তো বিচারক হচ্ছেন। সে শপথ নিচ্ছেন যে আমি সংবিধান সংরক্ষণ, রক্ষণ এবং সমর্থন বিধান করিব। নিশ্চয়ই আগামী দিনে সেই অর্থাৎ বাংলায়
আদালতের রায় লেখা হবে, একই রকমভাবে বাংলাকে সার্বজনীন করার জন্য বাংলা একাডেমি সহ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট যে ধরনের গবেষণা, বাংলা একাডেমি যেমন ভূমিকা করবো, আমরা রাষ্ট্রের চরিত্রটাকে পাল্টাতে হবে। রাষ্ট্রের সেই চরিত্রটা আলোচনায় আসবো। দর্শক, বিরতির পর আমরা ফিরছি, খানিকটা বিরতির পর আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ৭১ মুখোমুখি অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন এ পর্যায়ে আলোচনায়, অর্থাৎ ৭১ মুখোমুখি অনুষ্ঠানে এই পর্যায়ে আলোচনায় অনলাইনে যুক্ত হবেন বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির প্রাক্তন পরিচালক এবং ধ্রুবপদ প্রকাশনীর স্বত্বাধিকারী আবুল বাশার ফিরোজ। মোহাম্মদ আবুল বাশার ফিরোজ, আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ মুখোমুখি অনুষ্ঠানে। শুরুতেই আপনার কাছে খুব ছোট্ট করে জানতে চাই যে এবারের বইমেলায়, এবং আপনি যেহেতু আগেও এই সমিতির আপনি পরিচালক ছিলেন, এবারের বইমেলায় কি পরিস্থিতি আপনি দেখছেন, বিশেষ করে আপনার ধ্রুবপদ প্রকাশনীর এবং অন্যান্য প্রকাশনীগুলোর, যদি আপনি সংক্ষেপে বলেন আমাদেরকে শুরুতেই। বইমেলায় এবার বলবো আমি, জি, অন্যান্য বছরের তুলনায় বা অন্যান্য বছরের মতো এবছরের বইমেলাটা খুব স্বাভাবিক। এবছরের বইমেলাটা যেটা হচ্ছে সেটা হলো আমরা পরিবর্তিত পরিস্থিতিতে, একটা নতুন পরিস্থিতিতে বইমেলাটা শুরু করেছি। আমাদের সবসময় ভাবনা ছিল এখানে মব হবে কিনা বা অন্যান্য কি হবে, কার কি হবে, এগুলো ভাবনা আমাদের ছিল। সেই বিষয়ে আমাদের সমস্ত এজেন্সিগুলো বা আমাদের বাংলা একাডেমির সমস্ত কর্মকর্তারা সেই বিষয়ে যথেষ্ট সচেতন ছিলেন বলেই এবারের বইমেলায় ওইভাবে তেমন কিছু ঘটতেই পারেনি। আমাদের ধর্ম নিয়ে বা আমাদের লেখিকা তসলিমা নাসরিনকে নিয়ে যেভাবে অতীত বছরগুলোতে হয়েছে, এবার কিন্তু সেরকম কোনো সমস্যা ওইভাবে হয়নি। যদিও আপনি হয়তো তসলিমা নাসরিনের একটা বই নিয়ে যেটা হয়েছে, সেটা আসলে উনি আমাদের যে প্রকাশকটা আছেন সব্যসাচী প্রকাশনী, উনি কিন্তু আমাদের সমিতিভুক্ত না। তাহলে সমিতিভুক্ত না হলে, মোহাম্মদ আবুল বাশার ফিরোজ, সমিতিভুক্ত না হলে এই বাংলা মানে এই বইমেলায় স্টল দেওয়া থেকে শুরু করে এই ধরনের সম্ভব কি তার এই আলোচনায় এর কোন ভিন্ন কোনো উদ্দেশ্য আছে কিনা? আমি এটা বলবো সবসময়, আমি বাংলা একাডেমিকে যদিও এবছর আমি অন্য একটা জায়গায় বলেছি, আমাদের মেলা কমিটির ফোরামে বা অন্যান্য একটা ফোরামে, যে আমাদের ভবিষ্যতে সমিতিভুক্ত সদস্যদের মেলায় জায়গা দেওয়া উচিত। কারণ সমিতির বাইরে হলে কি সে আমাদের অনেক নিয়ম কানুনের মধ্যে থাকে না, ফলে তারা অনেক কিছু করতে পারে আলাদাভাবে, পৃথকভাবে, স্বাধীনভাবে। কিন্তু সমিতি থাকলে সমিতির একটা বাধ্যবাধকতা থাকে, সমিতির নিয়ম কানুন মানার ব্যাপার থাকে, পাশাপাশি বাংলা একাডেমির নিয়ম কানুন মানার ব্যাপার থাকে। মোহাম্মদ আবুল বাশার ফিরোজ, আসবো আপনার কাছে। যেহেতু আপনি বাংলা একাডেমির একটি বিষয় এখানে প্রশ্নের অবতারণা করেছেন এবং বাংলা একাডেমির পরিচালক ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ আছেন, অর্থাৎ যারা সমিতির মেম্বার না তারা কিভাবে স্টল দিল আপনাদের এই বইমেলায়? বাংলা একাডেমি কি করেছে? এটা ফিরোজ ভাই যে কথা বললেন, ফিরোজ ভাই আমাদের মেলা পরিচালনা কমিটির একজন শক্তিশালী মেম্বার, উনি আমাদের সঙ্গে কাজ করছেন। এই দুর্ভাগ্যজনক ঘটনাটা আসলে যেভাবে ঘটছে আমাদের সামনে, এটা আমরা প্রত্যাশা করি নাই। এটা আমাদের আরও সতর্ক হওয়া উচিত ছিল। আমি বাংলা একাডেমি কর্তৃপক্ষের সঙ্গে বিষয় নিয়ে কথা বলেছি যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা হয়তো এড়ানো যেত যদি আমরা একটু সচেতন থাকতাম। যেহেতু তসলিমা নাসরিন এদেশের মানুষের কাছে গণধিকৃত, তো তার বই যারা প্রকাশ করে তাদের বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত ছিল। নিশ্চয়ই আগামীতে সতর্ক থাকবে। আমরা আরেকটি বিষয়ে আসতে চাই এই পর্যায়ে আলোচনায়। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের যেহেতু আপনি মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান, আপনার কাছে জানতে চাই যে এই ভাষার যে গবেষণার জন্য যেহেতু কতজন মানুষ থাকার কথা, কতজন সেই ধরনের বিশেষজ্ঞ মানুষ এই মুহূর্তে আছেন, বা গেল 15 বছর ধরে যদি আমরা ধরেই নিই, কতজন আছেন যারা সেই গবেষণা করতে পারছেন? না, এখানে অনেক পোস্ট খালি আছে। প্রথম কথা হচ্ছে যে আমি দায়িত্ব নেওয়ার পরেই ৭১টা পোস্ট লিখেছি। এই পদগুলো যদি পূরণ হয় তাহলে এই প্রতিষ্ঠান দাঁড়াবে। কারণ একটা গবেষণা প্রতিষ্ঠানে যদি গবেষক না থাকে, আপনি যথার্থ উল্লেখ করেছেন, আমাদের ওই অর্থে গবেষক কিন্তু যথেষ্ট নয়। কজন আছে আমাদের? মাত্র এখানে 15 জন। আমরা তারা কি প্রকৃত গবেষক নাকি মন্ত্রণালয়ের আবার আমলা দিয়ে আপনারা?
আগের মতো আমরা দেখেছি। তারা কলেজ থেকে এসেছেন, কলেজের শিক্ষক, এবং তারা অনেক ক্ষেত্রেই গবেষণার তাদের স্বাক্ষর আছে, সেটি ঠিক আছে। কিন্তু আমি যেটা বললাম যে এখানে গবেষক পদই আছে, সেই গবেষক পদ যদি পূরণ না হয় তাহলে আপনি গবেষণা কার্যক্রম ঠিকমতো করতে পারবেন না। আপনি কি করবেন? আমি সেজন্যই লিখেছি 14টি পোস্ট দিতে হবে না, 71টা পোস্ট আমি লিখেছি, এবং ওইখানে গবেষক আছে, ওইখানে গবেষণার সাথে যুক্ত বিভিন্ন ধরনের পদ আছে। যে পরবর্তী সরকারের কাছ থেকে কি ধরনের সহায়তা পাচ্ছেন বিশেষ করে এইসব বিষয়ে? অন্তর্বর্তীকালীন সরকার অনেক সহযোগিতা করছে এবং আন্তরিকভাবে কাজ করছেন তারা। আমার বিশ্বাস যে কিছুদিনের মধ্যে হয়তো ওই পদগুলো আমরা পেয়ে যাব। একই সাথে নির্বাহী পরিষদ, যেটা পরিচালনা বোর্ড, সেটাও কিন্তু গঠিত হয়নি। সেটার জন্য লিখেছি 15 বছরে কেন হয়নি সেটার উত্তর আমি দিতে পারবো না, কিন্তু আমি দায় নিতে পারি যে কয়েক মাসের মধ্যেই আমরা হয়তো পরিচালনা বোর্ডটা পেয়ে যাব। ওই বোর্ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন বাংলা একাডেমির পরিচালক সাহেব আছেন, উনি জানেন ওই নির্বাহী পরিষদ থাকে, ওই পরিষদে কিন্তু গুরুত্বপূর্ণ কাজগুলো করে, এবং ওই বাংলা একাডেমির নির্বাহী পরিষদের আমি কিন্তু সদস্য। কাজে আমি জানি যে এই পরিচালনা বোর্ড যদি না হয় তাহলে স্বাধীনভাবে কাজ করা বা কাজকে ত্বরান্বিত করা এটা অসম্ভব। এটা আমি নিশ্চয়ই বর্তমান যে সরকার তার খুবই আন্তরিক, বিশেষ করে বাংলাদেশ, জাতিসত্তা, বাংলা ভাষা, এটা নিয়ে আজকেও আপনি দেখেছেন যে প্রধান উপদেষ্টা আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আসলেন, 4 দিনব্যাপী যে অনুষ্ঠানমালা আমাদের 21-এ সেটি উদ্বোধন করলেন, এবং আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যারা পুরস্কার গ্রহণ করলেন তাদের নিজে হাতে দিলেন। আমরা সারা দেশব্যাপী লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড সম্পন্ন করেছিলাম, সেই যে কোমলমতি শিশুরা তারাও কিন্তু তার হাত থেকে পুরস্কার নিয়েছেন। খুবই আন্তরিক, এবং তার বক্তৃতা আপনারা শুনেছেন যে বক্তৃতা আমরা শুনেছি, কিন্তু বাংলা একাডেমির যেহেতু আপনি পরিচালক ডক্টর মোহাম্মদ হারুন রশিদ, 69 বছরের পুরনো প্রতিষ্ঠান বাংলা একাডেমি, যার অনেক ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের যারা অভিযান করেন, যারা তদন্ত করেন, সরেজমিনে গিয়ে দুর্নীতি খোঁজেন, বাংলা একাডেমিতে দুর্নীতি দমন কমিশনের অভিযান কেন, কি এমন হয়েছিল? বিস্তারিত যদি আপনি খুব সংক্ষেপে। আপনাকে ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এটা উত্তর দেওয়াটা আমার জন্য, যেহেতু আমি একজন বাংলার কর্মী হিসেবে, এটা আমার জন্য খুবই বিব্রতকর। তো এই যেটা ঘটছে এটা অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত। বাংলা একাডেমির 69 বছরের ইতিহাসে এই ধরনের কলঙ্কজনক অধ্যায় কখনো রচিত হয়নি, যেটা সেদিন ঘটলো। আমি অবশ্যই কাজ করতেছিলাম, হঠাৎ শুনলাম যে দুদকের অভিযান। তো প্রথম বিস্মিত হলাম, এটা কি সত্য? পরে দেখলাম যে হ্যাঁ, দুদকের একটা টিম আসছে, 3 সদস্য বিশিষ্ট। সেখানে তারা বাংলা একাডেমির বিগত 15 বছরের বিভিন্ন অনিয়ম দুর্নীতির তথ্য নেওয়ার জন্য এখানে আসছেন। তথ্য কি পাওয়া গেছে? ওনারা বলছেন যে ওনারা যথেষ্ট সাক্ষ্য প্রমাণ পেয়েছেন, এবং তা আপনি তো টাস্ক ফোর্সেরও একজন সদস্য হিসেবে কাজ করেন, আপনার কাছে কি তথ্য ছিল না? আমাদের না, আপনি যে প্রশ্ন করেছেন, আমি টাস্ক ফোর্স সদস্য না। আমি আসলে গত 15 বছরই ছিলাম ওএসডি। 9 সাল থেকে 24 সালের 5 আগস্ট পর্যন্ত আমি ওএসডি ছিলাম। আমাকে প্রশাসনিক কোনো কাজে সংযুক্ত করা হয়নি। অতএব শুনেছি যে দুর্নীতি এইভাবে হয়েছে, নিয়োগের ক্ষেত্রে হয়েছে, অন্যান্য আরও অনেক ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি হয়েছে, কিন্তু আমি কোনো কাজের সাথে সম্পৃক্ত ছিলাম না, সেই সুযোগ আমার ছিল না। আচ্ছা, আপনি জড়িত না থাকার কারণে আসলে সুযোগ বলতে কি এখানে কি হয়েছে সেটি আপনার জানার সুযোগ হয়নি। যেহেতু বাংলা একাডেমির সাথে আসলে সম্পর্ক ছাড়া যারা জাতীয় পর্যায়ে কবি, সাহিত্যিক, তাদের তো আসলে অনেক কিছুই প্রাতিষ্ঠানিক করা সম্ভব হয় না। যেহেতু জাতীয় পর্যায়ে কবি একেবারে শহীদুল্লাহ ফরাজি, আপনার কাছে যে বাংলা একাডেমির গত 15 বছরের যে ভূমিকা, সেটিকে আপনি রাজনৈতিকভাবে কোনো কিছু দেখেন? আপনার পর্যবেক্ষণ কী রকম? প্রথমত এটা একটা জাতীয় প্রতিষ্ঠান, কিন্তু আমরা যখন জাতীয় প্রতিষ্ঠানকে কোনো দলীয় প্রতিষ্ঠানে রূপান্তর হতে দেখি, একটা জাতীয় প্রতিষ্ঠান যখন দলীয় লক্ষ্য উদ্দেশ্য পূরণের জন্য কাজ করে তখন সে আর জাতীয় থাকে না। সেটাই আমাদের জাতীয়ভাবে ক্ষতিগ্রস্ত করেছে। বিশেষ করে গত 15 বছরে আমাদের মননের ক্ষেত্রে, আমাদের চিন্তার ক্ষেত্রে, চেতনার ক্ষেত্রে বিরাট পরিবর্তন সংঘটিত করেছে। এই জন্যেই দীর্ঘদিন যেখানে ফেসিবাদ থাকে, দীর্ঘদিন যেখানে অগণতান্ত্রিক শাসন থাকে, অবৈধ শাসন থাকে, সেইখানে মানুষের শুভ চিন্তা সামর্থ্য নষ্ট হয়ে যায়। দেখেন যে বাংলা একাডেমি ভুল তো করেছে, আজকে এত বড় গণহত্যার পরেও সরকার প্রধান স্বীকার করছেন না যে একজন উনি খুন করেছেন।
আওয়ামী লীগ যারা গুরুতর অন্ধবিশ্বাস, তারা কেউ স্বীকার করছে না যেখানে গণহত্যা সংঘটিত হয়েছে। একটা সমাজে সত্য চোখের সামনে খুন হয়েছে, চোখের সামনে নির্বিচারে গুলি হয়েছে, সেই গুলি দেখার পরও করছেন, তারা গুলি মানুষ হত্যা করেননি। অর্থাৎ সত্যকে সত্যভাবে দেখার সেই যৌক্তিকতাগুলো নষ্ট হয়ে যায়। এটাই হচ্ছে ফেসিবাদ। আমার দেশের এত লক্ষ কোটি বিলিয়ন ডলার পাচার করেছেন, সেটা কিন্তু আমরা 10 বছর কভার করতে পারবো, কিন্তু নৈতিকভাবে যে আমাকে ক্ষতিগ্রস্ত করছে একটা জাতিকে, এটা ভয়ঙ্কর ক্ষতি, অপরণীয় ক্ষতি, অমেরামতযোগ্য ক্ষতি। না, কিন্তু বাংলা একাডেমির ভূমিকা গেল 15 বছর তো আপনি নিজে দেখেছেন। আপনার পর্যবেক্ষণ আমাদের কেমন দেখেন ছিল? যে আমাদের এখানে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আমাদের এখানে যতগুলো আছে সবগুলো সরকারের অঙ্গুলি হেলনি চলে। আমরা এখানে এমন কোনো গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি নাই যে সরকারের বিরুদ্ধে দাঁড়াতে পারে। আমাদের কোনো লোকাল গভর্নমেন্ট নাই যে সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে পারে। সুতরাং বাংলা একাডেমির বিরুদ্ধে দাঁড়াতে পারবেই না। কিন্তু তারপরেও তারা পারত, কিন্তু যারা নিয়োগ পেয়েছেন তারা যদি মনে করে যে এটাই আমার আদর্শ, এটাই আমার উদ্দেশ্য, বাংলা একাডেমির উদ্দেশ্য, তা পরিত্যাগ করে ফেলেছেন। নিশ্চয়ই আগের সেই কর্মকাণ্ড থেকে এই সরকার, অন্তর্বর্তী সরকার যে সংস্কারের উদ্যোগ নিয়েছে এবং সেটি বাস্তবায়ন যদি হয়, তাহলে আগের মতো সরকারের অথবা দলের যে এই যে বাই ওইডি ছিলেন, এখন যিনি মহাপরিচালক হিসেবে নতুন নিয়োগ পেয়েছেন, আসাদ ভাই নিয়োগ পেয়েছেন, তারা তো নিশ্চয়ই দলীয় পারপাসের লোকও না, তারা এই ধরনের কোনো কাজও করবে না। নিশ্চয়ই সেটি আগামীতে দীর্ঘমেয়াদী হবে। আলোচনায় আমরা ফিরবো, আরও অনেকগুলো বিষয়ে আসবে। দর্শক ৭১ মুখোমুখিতে আমাদের সাথে উপস্থিত আছেন এবং বিরতির পর আমাদের সাথে যুক্ত হবেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েটের উপাচার্য। এটি একটি আলোচিত ঘটনা, গত কয়েকদিন ধরে ঘটছে সেখানে, অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুম। দর্শক, ফিরছি বিরতির পর। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ৭১ মুখোমুখি অনুষ্ঠানে। সাথে আছে আমি শফিক আহমেদ। এই আলোচনার এই পর্বে আমরা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ, আপনাকে যুক্ত করে নিচ্ছি আলোচনায়। এই আলোচনায় আপনি যখন যুক্ত হচ্ছেন অধ্যাপক মোহাম্মদ মাসুদ, তখন আপনার বাসভবনে শিক্ষার্থীরা তালা লাগিয়ে দিয়েছে। এই তালা কিভাবে খোলা হবে এবং এমনকি আপনার বিশ্ববিদ্যালয়, যেটি প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেটি কবে নাগাদ পরিবেশ স্বাভাবিক হবে, ক্লাস পরীক্ষা শুরু হবে, কি ব্যবস্থা নিচ্ছেন? ধন্যবাদ। হ্যাঁ, আমিও কিছুক্ষণ আগে শুনতে পেয়েছি যে ছাত্ররা গিয়ে বাসভবনে তালা দিয়েছে। আমাদের সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের ২৮ তারিখ পর্যন্ত আমাদের একাডেমিক কার্যক্রম বন্ধ। তারপরে স্বাভাবিকভাবে আমাদের আগে থেকে পূর্ব ঘোষিত রমজানের ভ্যাকেশন, রমজান এবং ঈদের ছুটি ঘোষণা করা ছিল একেবারে ১ তারিখ থেকে এপ্রিলের ৭ তারিখ পর্যন্ত, আগে থেকে এটা ঘোষণা করা। সুতরাং আমাদের ইফেক্টিভলি এই একটা উইক আমরা একাডেমিক কার্যক্রম বন্ধ রেখেছি। আমি আশা করছি যে ঈদের পরে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে, আমার ছাত্ররা ক্লাসে ফিরে আসবে এবং তারা তাদের ক্লাস এবং পরীক্ষায় অংশগ্রহণ করবে, এটা আমার বিশ্বাস। না, বিশ্বাস এক জিনিস আর বাস্তবতা আর এক জিনিস। আপনি সেটি বাস্তবে করার জন্য কি পদক্ষেপ গ্রহণ করছেন খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, পরীক্ষার সেখানে অবস্থানের পরিবেশ স্বাভাবিক করার জন্য? আচ্ছা, হ্যাঁ, এটা স্বাভাবিক করার জন্য ছাত্রদের যে 5টা দাবি ছিল, আমরা তো 5টা দাবি অনুযায়ী সিন্ডিকেটের সিদ্ধান্ত নিয়েছি। তাদের দাবিগুলো যৌক্তিক মনে করি, তাদের দাবিগুলো আমরা পূরণ করার জন্য প্রত্যেকটার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া আছে এবং পজিটিভ সিদ্ধান্ত যা স্টুডেন্টদের ফেভারে। এর মধ্যে তাদের একটা দাবি ছিল যে 18 তারিখে যে অপ্রীতিকর ঘটনাটা ঘটে, আমার ছাত্রদের উপর যে হামলা করে আমার ছাত্রদেরকে আহত করে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা, বা ওই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা যারা ঘটাইছে আমার ক্যাম্পাসের মধ্যে, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা। এটার জন্য আমরা যেই 4 সদস্যের একটা সিন্ডিকেট থেকে কমিটি করেছি, তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটি অলরেডি কাজ শুরু করে দিয়েছে। যেহেতু তদন্ত কমিটি কাজ শুরু করে দিয়েছে এবং আমরা সময় দিয়েছি যে 3টা ওয়ার্কিং ডের মধ্যে, আমাকে এই বিকেলবেলাও তদন্ত কমিটি জানাইছে যে তারা আজকে বন্ধের দিনেও কাজ করছে এবং আমার বিশ্বাস ওনারা তদন্ত কমিটি রিপোর্ট দিলে ওইখানে যারা দোষী আছে, আমাদের যে ডিসিপ্লিনারি কমিটি আছে, আমরা ডিসিপ্লিনারি কমিটির মাধ্যমে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব তাদেরকে। এবং এই দোষীদেরকে যদি আমরা সর্বোচ্চ শাস্তির মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে
ছাত্রদের আশা করি তাদের মধ্যে আস্থা ফিরে আসবে যে আমরা তাদের দাবিগুলো পূরণ করছি, যে তাদের অন্যান্য যে দাবিগুলো ছিল ওইগুলো আমরা এক্সিকিউট করেছি। অন্যান্য দাবিগুলোকে আপনারা এরই মধ্যে গ্রহণ করেছেন এবং যে দাবিটি তাদের অন্যতম ছিল যে যারা হামলার সাথে জড়িত সেই সাধারণ শিক্ষার্থীদের উপর তাদের বিচারের ব্যাপারে, তাদের আইনের আওতায় নিয়ে আসার ব্যাপারে অথবা প্রশাসনিক আপনার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে ব্যবস্থা গ্রহণের সেটির বিষয়ে তদন্ত কমিটি রিপোর্টের পরেই নিশ্চয়ই সেই ব্যবস্থা গৃহীত হবে এবং শিক্ষার্থীরা আপনার সেই দাবি বাস্তবায়নের মধ্য দিয়েই তাদের কর্মসূচি প্রত্যাহার করে নিয়ে আমরা আশা করি যে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি, শৃঙ্খলা এবং পরীক্ষা, ক্লাস সমস্ত জিনিস যেন শান্তিপূর্ণভাবে ফিরে আসে। অধ্যাপক বিশেষ করে আমার মোহাম্মদ মাসুদ, আপনাকে স্বাগত ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। যেহেতু সময় কম, নিশ্চয়ই আগামী কোনো একটা অনুষ্ঠানে আবার আপনার বিস্তারিত খুলনা বিশ্ববিদ্যালয় প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আরও অনেকগুলো বিষয় নিয়ে আপনার সাথে পরবর্তী সময় যুক্ত হব। এই পর্যায়ে আলোচনায় আসতে চাই, যেহেতু কবি শহীদুল্লাহ ফরাজি আপনি বাংলাদেশের রাজনীতি পর্যবেক্ষণ করেন, অনেক কিছুই করেন, কবিতা লেখেন, নির্বাচন আসলে বিতর্কিত নির্বাচন হলে তার বিরুদ্ধে লেখেন, শাসনতন্ত্রে বা শাসন ব্যবস্থায় যা অসঙ্গতি দেখেন তা নিয়ে লেখেন। কি বলবেন আজকে? আজকে আমরা বলবো যে আমাদের ৭১ সালের স্বাধীনতার ঘোষণাপত্রে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার তিনটাকে আমাদের রাষ্ট্রীয় আদর্শ ঘোষণা করা হয়েছিল। আমরা ৭২ সাল থেকে এই ২৪ গণ অভ্যুত্থান পর্যন্ত এই জিনিসটাকে সামনে আনতে পারি নাই যে রাষ্ট্ররাজ্যে সাম্য থাকা দরকার, রাষ্ট্ররাজ্যে মানবিক মর্যাদা থাকা দরকার এবং সামাজিক সুবিচার দরকার। সেই ফিলোসফির দিকটাকে আমরা আড়াল করে রেখেছিলাম। একটা রাষ্ট্রকে যে দার্শনিকভাবে নির্মাণ করতে হয়, একটা রাষ্ট্রে যে দার্শনিক চর্চা থাকতে হয়, একটা রাষ্ট্র যে দার্শনিক ভিত্তি থাকতে হয়, সেটাই আমরা অস্বীকার করেছিলাম। কিন্তু এইবার দেখেন সংবিধান সংস্কার কমিশনে এই তিনটা দাবি কিন্তু আমি 10 বছর ধরে নিরন্তর লিখে যাচ্ছি যে আমাদের রাজনৈতিক আদর্শ হবে এই। এবং এইবার সংবিধান সংস্কার কমিশন ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে যেটা হয়েছে তারা কিন্তু উত্থাপন করেছেন যে আমাদের রাষ্ট্রের আদর্শ হবে সাম্য, মানবিক মর্যাদা। নিশ্চয়ই সেটি গৃহীত হবে, কিন্তু আমরা এই আলোচনার শেষে ফিরবো আপনার কাছে, তখন একটি আপনার কবিতা আমরা শুনবো, দর্শকরাও শুনবে, বিশেষ করে তরুণ প্রজন্ম অনেকেই হয়তো সে কবিতাটা আরেকবার শুনতে পেলে আপনার বিষয়ে জানতে পারবেন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান, আপনার কাছে ফিরতে চাই। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কর্মকাণ্ড গত 15 বছরের আমরা যদি দেখি, তাও কখনো শতবর্ষ, কখনো কারো জন্মদিন, শতবর্ষ জন্মদিন কী সব পালন হয়েছে, সেসব বিষয়ে আপনার কোনো অনুসন্ধান? আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট তো কোনো ব্যক্তির বা কোনো দলের টাকায় চলে না, রাষ্ট্রের টাকায় চলে, সেসব অনুসন্ধান করছেন? আমরা 5ই আগস্টের পরে যে চিত্র দেখেছি আর আগের চিত্র এক না। সমস্ত বাংলাদেশটাই কেমন যেন একটি অন্ধকার জগতে চলে গিয়েছিল। শহীদুল্লাহ ফরাজি ভাই যেমনটা বললেন, কবি, সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবী, শিক্ষক সবাই আমরা কখনো কখনো দেখেছি যে তথাকথিত বুদ্ধিজীবী যারা, তারাও সেই দোসরদের সাথে ছিলেন। কাজেই ওই একটা পর্যায়ে চলে গিয়েছিল। কিন্তু আমি মনে করি যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট তো এটা আমাদের সংস্কৃতির অংশ, আমাদের দেশের সাধারণ মানুষের টাকায় এই প্রতিষ্ঠান চলে। সেখানে রাজনীতি যদি করাল কষাঘাত থাকে তাহলে সমস্যা। যেমন আপনি যেটা ইঙ্গিত করলেন যে নানা ধরনের বইপত্র বের হয়েছে যেগুলো অনাকাঙ্ক্ষিত, যে বইগুলো এখানের সাথে যায় না, অথবা কর্মকাণ্ড যেগুলো আপনি কথা উল্লেখ করেছেন, সেই ধারা থেকে আমাদের বের হয়ে আসতেই হবে। কাজেই ফেসিবাদের ভাষা তো আলাদা। আমরা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আসলে ওই ভাষা তো আমরা চাই না। আমরা দেখেছি যে 52 ভাষা আন্দোলন হয়েছিল, কিন্তু সেই আমাদের মানবাধিকার, আমাদের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক যে মুক্তি শোষণ থেকে, সেইটার জন্যই আমরা এই জন্য দেখেছি যে আল মাহমুদ তো লিখেছেন সেই সময়ের ফেব্রুয়ারি 21 তারিখ দুপুরবেলার রক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কথায়, বরকতে রক্ত। আবার একই বিষয়ে যদি আমি সমন্বয় করি, সেই 24-এ এসে বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছে গুলি কর, তার মানে অনেকটা কিন্তু মিলে যাচ্ছে। তার মানে ভাষার ব্যবহারটা দিয়েই কিন্তু আমাদের সমাজটা চেনা যাচ্ছে যে কি চাচ্ছে এই সমাজ। সেটি কি স্বাধীনভাবে নিশ্চয়ই আগামীতে সেই ভাষার মধ্য দিয়ে মানুষের দাবি বা গণমানুষের দাবি, সেটি নিশ্চয়ই মানুষের দাবি সবসময়ই সামনে থাকে,
সবসময় থাকে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, কখনো কখনো হয়তো মুখ থুবড়ে পড়ে থাকে, নীরবে নীরবে কাঁদে, কিন্তু ওটার যখন বিস্ফোরণ হয় তখন সত্যিকার অর্থে কিন্তু মুক্তির দিকে যায়। আমি আশা করব যে এই মুক্তির দিকে যাচ্ছে বাংলাদেশ, এবং ইনশাল্লাহ আগামীতে একটি মানবাধিকার প্রতিষ্ঠায়, স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা, এবং এই সাথে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট যুক্ত হবে এবং ভালো কাজ করবে ভবিষ্যতে। বাংলা একাডেমি, যেটি মূলত আমরা বলতে পারি যে গেল 15.5 বছর এখানে যা হয়েছে তার কিছুটা পত্রপত্রিকায়, সংবাদ মাধ্যমে আসলেও আপনি নিজেও সেটির বাইরে ছিলেন, কিন্তু বাইরে থাকলেও যে দায় এড়ানো যায় বা জানা যায় না, আপনি কি জানতে পারেন যে 15 বছর কি হয়েছে এখানে, যদি ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ। ধন্যবাদ আপনাকে। যে কথা আমার দুইজন সহকর্মী যারা এখানে বুঝতে আছেন ভাইরা, ওনারা যেভাবে বলছেন, আসলে ব্যাপারটা তাই। গত 15 বছর বাংলা একাডেমি এর ব্যতিক্রম নয়। আমরা লক্ষ্য করেছি সেখানে এক ব্যক্তিরই বন্দনা, প্রশংসা, একটি পরিবারকে কেন্দ্র করেই সমস্ত কার্যক্রম বাংলা একাডেমি পরিচালিত হয়েছে। গবেষণামূলক কোনো কাজ বলতে গেলে সেখানে আক্ষরিক অর্থে হয়নি। এটা আমাদের জাতীয় প্রতিষ্ঠান হিসেবে আমাদের জন্য খুব লজ্জার, এবং আমরা খুবই এর জন্য অনুতপ্ত। অনুসন্ধান করছেন? অনুসন্ধান হচ্ছে, আশা করি অচিরেই জাতি জানতে পারবে এখানে গত 15 বছর কি অনিয়ম, দুর্নীতি এবং নানান যে অপকর্মগুলো হয়েছে, আশা করি জাতির সামনে খুব অচিরেই উদ্ভাসিত হবে, উন্মোচিত হবে। করতে পারবেন আপনারা? আশা করি ইনশাআল্লাহ। আশা করি নিশ্চয়ই সেই উপস্থাপন আমরা সংবাদকর্মী যারা আছি আমরাও সেটি আমার দর্শকদের কাছে পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা এই পর্যায়ে গীতিকবি শহীদুল্লাহ পরাজী, আপনার কাছে অনুষ্ঠানে আমরা প্রায় শেষ পর্যায়ে, আপনার একটা কবিতা আমরা শুনতে চাই যেটি আমাদের নতুন প্রজন্ম। গত 10 বছরে অসংখ্য কবিতা লিখেছি প্রতিবাদ করতে গিয়ে, আর সংবিধান নিয়ে তো লিখেছি। আমি গত 1 বছর, তখন এই সরকার প্রচণ্ড প্রভাবশালী, মানে 2023 সালের নভেম্বরে যখন ইলেকশনের সব আয়োজন করছে, তখন লিখেছিলাম যে সূর্য উঠবেই, মানব জীবন পত্রিকায়। কী ছিল কবিতাটা? এই যে, অন্ধকারের অভিশপ্ত কৃষ্ণকুটিল পাথর ধীরে ধীরে সরে যাবে, একদিন দ্রুত সূর্য উঠবে, সমুদ্র সমান নীরবতায়, নক্ষত্র সমান আনন্দ উচ্ছ্বাসে আকাশ মাটি প্রান্তর প্লাবিত করবে, শোক ও বিলাপের অগ্নি শুকায়, আগামীকাল সূর্য উঠবেই। রাজদণ্ডের অন্তহীন উচ্চতায় বিশাল সূর্যকে ক্ষীণ মনে হতে পারে, কিন্তু প্রকাণ্ড সূর্য প্রচণ্ড শক্তিতে দ্রুত আবির্ভূত হবে, সূর্য হয়ে উঠবেই। পরাক্রমশীলতা বড় ক্ষণস্থায়ী, অতল গহ্বরে সে তলিয়ে যায়, যার উত্থান ঘটে সর্বোচ্চ মাত্রায়। সত্য সবসময় গিলোটিনে বিশ্রামরত, ক্ষমতার রাজদর্শন মৃত্যুর মতোই ক্ষুধার্ত। সত্য ন্যায় জীবনকে ঐশ্বর্য দেয়, মিথ্যা মর্যাদা কেড়ে নেয়, সত্যই বিকল্পহীন একমাত্র গ্রহণযোগ্য সমাধান। ভয়াবহ রাত্রি যতই হানা দিক, একটু পর সূর্য উঠবেই। সূর্য উঠেছে, এবং সেই সূর্য ওঠার মধ্য দিয়ে আমাদের 24-এর জুলাই আগস্ট যারা আন্দোলন করেছে, তাদের 2000 ছাত্র, শিশু, তাদের নারী, তাদের প্রাণের বিনিময়ে আজকের এই দিনে যারা জীবন দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দর্শক 71-এর মুখোমুখি এ পর্যন্ত।